1.1 অনুশীলনের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে, যেমন বর্গ কাকে বলে, বর্গমূল কাকে বলে এবং পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। দেখো, প্রথমে আমরা একটু দেখি বর্গ কাকে বলে। বর্গ, ধরো 4, 4কে বর্গ করতে হলে কি করতে হবে? 4কে বর্গ করতে হলে 4-এর উপরে একটি স্কয়ার দিতে হবে, যেটি বীজগণিতের সময় লাগে। স্কয়ার, স্কয়ার মানে কি? 4 গুণ 4, স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4। 4 গুণ 4 কি হয়? 4 4 16, অর্থাৎ 16 হচ্ছে 4-এর কি? বর্গমূল। 4কে বর্গ করলে আমরা 16 পাই। এখন এই 16 কি হচ্ছে? 16 হচ্ছে 4 হচ্ছে 16-র বর্গমূল, এবং 16 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে এই সংখ্যা, মানে কোনো সংখ্যা যদি একইবার গুণ করার পর যে প্রাপ্ত ফলাফলটি পাওয়া যায়, সেই ফলাফলটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারলে তো? এবং সেই সংখ্যাটির বর্গমূল হচ্ছে এই যে এগুলো 4। বুঝতে পারছো তো? এখন আমরা বর্গমূল কাকে বলে, তারপর পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, বর্গ কিভাবে করতে হয়, সংখ্যার উপর এই যে স্কয়ার দেওয়ার পর বর্গমূল হয়ে যায়, এগুলা আমরা শিখলাম। এখন পরীক্ষার সময় দেওয়া থাকবে তোমাদের 1000-এর বর্গমূল বা 1111 বর্গমূল নির্ণয় করা, বা 500 এগুলোর বর্গমূল নির্ণয় করে, এরকম অনেক বড় বড় সংখ্যা থাকবে। আমি তোমাদের ছোট সংখ্যা দিয়ে তোমাদের দেখাইছি, ঠিক আছে? আমরা এখন ধরো 500 যেহেতু লিখেই ফেলছি, এখন 500 দ্বারা আমরা দেখি কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়, অথবা 500 এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা যাচাই করা যায়। পরীক্ষাতে তোমাদের এরকম সংখ্যা দিবে, দিয়ে পাশে বলবে যে 500 এই সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা যাচাই করো, এরকম বলবে। অথবা বলবে যে 500 এর বর্গমূল কত, মৌলিক গুণনীয়ক পদ্ধতির সাহায্যে নির্ণয় করো, অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করো। হ্যাঁ, আমাদের কোনো সংখ্যা কি কোনো সংখ্যার কি জানি বলে, হ্যাঁ, কোনো সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, অথবা সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা, আমাদের এগুলো জানতে হলে আমাদের দুটি উপায় আছে। কি? একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটি হলো ভাগের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে কি? ধরো 500 কি, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করে দিই। 500কে তোমরা ফার্স্টে এইভাবে লসাগু বসাগু যেভাবে করো সেইভাবে এরকম একটা রেখা টানবা। এখন তোমরা নামতা পড়তে শুরু করবা। নামতা না পড়ে তোমরা কি করবা? 500 দিয়ে বিভিন্ন সংখ্যাকে ভাগ দিবা। কারণ তোমরা তো ক্লাস 6 তোমরা ক্যালকুলেটর পেয়ে গেছো। এর জন্য তোমরা কি করবে? এই 500 বা যে সংখ্যাটাই দেখ না কেন, সেই সংখ্যা দিয়ে তোমরা বিভিন্ন সংখ্যাকে ভাগ দিতে থাকবা। ধরো 500কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 250। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে হয় 250। এখন 250কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি হয়? 125। 250কে 2 দিয়ে ভাগ দিলে হয় 125। 125কে যদি আমরা 2 দিয়ে যায় না, 125কে ভাগ দিব আমরা 3 দিয়ে। 125কে 3 দিয়ে ভাগ দিলে এরপরেও যায় না। আমরা আবার দেখি তো 125কে কত দিয়ে ভাগ দিলে যায়। 125কে যদি 5 দিয়ে দেখি, তাহলে হ্যাঁ হয়। 125কে যদি আমরা 5 দিয়ে দেখি, তাহলে হয় 5 25 125। গুড, তোমরা ঠিকই ধরতে পারছো, 5 25 125। এখন আমরা যদি আবার দেখি 5 5 25। বুঝতে পারছো তো বিষয়টা? আর 5-এর নিচে 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। এখন 500 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা যাচাই কিভাবে করবো দেখো। এখানে এই যে দেখবা যে 500 এর জাস্ট উপর সংখ্যাটি দিবা, সংখ্যা দিয়ে সমান সমান দিয়ে
এই যে পাশাপাশি সংখ্যাগুলো বসাবা, যেমন 2 2 5 5 5 বসাইলাম। এখন দেখবা এই সংখ্যাগুলোর মধ্যে জোড় কতগুলো আছে। হ্যাঁ, ঠিকই ধরছো তোমরা, এই সংখ্যাগুলোর মধ্যে 2 এর জোড় আছে এবং 5 এর জোড় আছে, কিন্তু লাস্টের এই 5 এর কোনো জোড় নাই। অর্থাৎ আমরা চেষ্টা করব যাতে সংখ্যাটিকে ভাঙার পরে চেষ্টা করব যাতে জোড় বানানো যায়। জোড় যদি বানানো না যায়, অবশিষ্ট একটি সংখ্যা থেকে যায়, তাহলে অবশিষ্ট যদি সংখ্যাটি থেকে যায় তাহলে তোমাদের এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি নয়। এখানে লিখবা যেহেতু 5 এর কোনো জোড়া নেই, সুতরাং 500 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো তো? 500 যদি বলা থাকে 1000 মৌলিক গুণনীয়কের সাহায্যে যাচাই করো, 1000 মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এরকম যদি বর্গমূল নির্ণয় করার সময় আলাদা। তোমার যখন প্রশ্নে বলা থাকবে যে বর্গমূল নির্ণয় করো, তখন তোমরা কিন্তু অনায়াসে কিন্তু দেখবা লাস্টে দিয়া জোড় পাওয়া যাইতেছো। কিন্তু যদি তোমাদের বলে যে সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করো, তখন তোমরা এইভাবে করবা, কিন্তু দেখবা যে সংখ্যাটি যদি পূর্ণবর্গ হয় তাহলে সংখ্যাগুলার জোড়া থাকবে। আর যদি একটা সিঙ্গেল সংখ্যার যদি জোড়া না থাকে, তাহলে বলবা যে এই সংখ্যাটির কোনো জোড়া নেই, অতএব উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো তো? আমরা এখন যা শিখলাম এটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন আমরা শিখব কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হয় অথবা সংখ্যাটি কি কিনা পূর্ণবর্গ কিনা তা যাচাই করতে হয়। আমরা 500 দিয়ে আবার দেখি। ভাগ প্রক্রিয়া করার সময় এই যে এইভাবে না, যখন মৌলিক বর্গমূল, আমরা এখন বর্গমূলের চ্যাপ্টার করতেছি তো, তাই ভাগের নিয়ম আলাদা। আমরা দেখব 500কে 2 দিয়ে কি যায় কিনা। হ্যাঁ, 500 তো 2 দিয়ে যায়। 2 দিয়ে দেখো, 500কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে 250। হ্যাঁ, তারপর নিচে একটি রেখা টানবা। এই নিয়মটা তোমরা মনে রাখবা, মাস্ট। মনে না রাখলে কিন্তু পরে ভাগের ক্ষেত্রে আবার প্যাচপুচ খেয়ে যাবে। বুঝতে পারছো তো? আর যদি তোমরা বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে একটু ভিডিওটি রিভার্স করে টেনে একটু দেখবা। হ্যাঁ, 500 2 দিয়ে ভাগ দিলে কত আসে 250 আসে। এখন আবার এদিকে টান দিবা। এখন আমরা যে সংখ্যাটি পাইলাম, সেই সংখ্যাটির সাথে 2 গুণ করতে হবে। অর্থাৎ ধরো আমরা 2 পাইছি, এটা কিন্তু কোনো অঙ্কের সূত্র না। দেখো 2 পাইছি, 2 এর সাথে 2 গুণ করলে কি হয়? 4 হয়। অর্থাৎ এখানে তোমরা বসাবা 4। একটু ফাঁকা দিবা, কারণ এদিকে আবার একটু আরেকটি সংখ্যা বসাতে হবে। এখানে আরেকটি নিয়ম আছে। দেখো এখানে যে সংখ্যাটি পাবা, সেই সংখ্যাটির সাথে 2 গুণ করে যে ফলাফলটা আসবে সেই সংখ্যাটা এখানে বসাবা। দেখো 2 এর সাথে আমরা 2 গুণ করি, তাহলে হয় 4। এর জন্য আমরা এখানে 4 বসাইছি। হ্যাঁ, এখন 4 বসানোর পরে এখন আমরা ভাগের ক্ষেত্রে তো আমরা জানি বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে বিয়োগ হলে কি হয়? আচ্ছা, এখন 500 থেকে 225 বিয়োগ দেই, 250 বিয়োগ দেই, আসে সেই 285 আসে। এখন 250। এখন আমরা এই পাশে এমন একটি সংখ্যা নিব, এই যে ফাঁকা যে জায়গাটা রাখলাম, এই ফাঁকা জায়গার মধ্যে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটির সাথে একই সংখ্যা, মানে এখানে ধরো আমরা নিলাম সেই সংখ্যা, আমরা এখানে এমন একটি সংখ্যা নিব, ধরো সাপোজ এখানে ক নিলাম, ক নেওয়ার পরে কি হলো 4 ক। আমরা কিন্তু এমনিতেই বলছি, আমরা কিন্তু এটা নামাতা করে বের করতে হবে। এখানে ধরো আমরা ক নিলাম, ক নেওয়ার পরে আসলো 4 ক আসলো, তাই এখন 4 ক আসলো।
এখন 4 ক আসার পরে ওই ক দিয়ে এখানে যে সংখ্যাটি নিছো ওই ক দিয়ে পুরা 4 কটাকে গুণ দিবা, বুঝতে পারছো? গুণ দিবা। আচ্ছা ধরো আমরা এখানে নেই 3, আমরা এখানে 3 নেই। এখন কি এখন আমরা এটা 3 ধরছি, এখন দেখবা 3 যে নিছি এখন কি হচ্ছে পুরো সংখ্যাটা 43 হচ্ছে। এখন এই 3 দিয়ে আবার পুরা 43টাকে গুণ দিবা, পুরা 43টাকে গুণ দিবা। দেখো তো 43কে 3 দ্বারা গুণ দিলে কত আসে? হ্যাঁ, 43কে 3 দ্বারা গুণ দিলে কত আসে? আসে হচ্ছে 129। কিন্তু না, 129 কি 250-এর কাছাকাছি যায়? না, আমাদের আরো সংখ্যা বাড়বে। তাই আমরা দেখি তো 4 এখানে 3-এর জায়গায় যদি আমরা 6 ধরি, 6 তাহলে 46 গুণ 6, 46 গুণ 6 কি হয়? 46 গুণ 6 হয়ে যায় হচ্ছে 276, 276 হয়ে যায়। তো না, 276 তো 250 থেকে বড়। তাই আমাদের কি করতে হবে? 4 এখানে ধরতে হবে 5, তাহলে 45, 45 গুণ 45 কি হয়? মানে সরি, 45 ধরার পরে 5 গুণ 45, 5 গুণ 45। এখন কি হচ্ছে? 5 গুণ 45 যখন দেই তখন 225 আসছে। আর আমরা যদি 6 দিয়ে ট্রাই করলাম, 6 দিয়ে ট্রাই করার পরে আসছে 276, 250 থেকে বেশি হয়ে যায়। এখন 225, 250 থেকে একটু ছোট বা এর কাছাকাছি, এর জন্য আমরা 225ই নিব। বুঝতে পারছো তো এই সাইডের নিয়মটা? আচ্ছা দেখো, তারপর আমরা নিচে আবার একটু টান দিব, লাগিয়ে না, হালকা একটু 1 সেন্টিমিটার টাকা রেখে একটু টান দিব। টান দেওয়ার পরে আবার এখান থেকে আবার বিয়োগ হবে, বিয়োগ হওয়ার আচ্ছা ফার্স্টেই দেখো প্রথমে এখানে আমরা যে সংখ্যাটা ধরছি, ধরো এখানে 5 আসছে, 5 আসার কারণে আমাদের এই রেজাল্টটা বাইর হয়েছে। এখন আমরা 5টা কি করব? সোজা উপরে বসাই দিব, 5 বসাই দিব, এটাই নিয়ম। এই নিয়মটাই মেনে আমাদের ভাগ প্রক্রিয়াটি করতে হবে। ভাগ প্রক্রিয়া একটু কঠিন হালকা, কিন্তু বুঝলে কোনো কিছুই কঠিন না। আচ্ছা দেখো, 250 থেকে 225 বাদ দেই, থাকে শুধু 25 থাকে। এখন 25কে আমরা যখন আবার আচ্ছা দেখো, এই যে 25 সংখ্যাটি, এই 25 সংখ্যাটি 2 গুণ কি হয়ে যায়? 2 25 কত? 50 হয়ে যায়। এখন 50 দিয়ে কি আবার কিছু করা যায়? না, করা যায় না। তার মানে কি 25ই হচ্ছে লাস্ট, 25ই হচ্ছে কি লাস্ট। এখন আমরা যদি 25, এখন এই 25টাকে যদি আমরা 2 গুণ করি তাহলে আসে 50। এটা আমি তোমাদের দেখাই যে সাপোজ এখন 50-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তারপর আবার যদি 2 বসায় যদি আবার পুরোটাকে 2 দিয়ে করি, 2 হচ্ছে সর্বনিম্ন, 2 দিয়ে এখন যদি আবার করি তাহলে কি হচ্ছে? 1004 হচ্ছে। এখন 1004 কি 25-এর মধ্যে যায়? না, যায় না। অতএব 25 হচ্ছে ভাগশেষ। এখন দেখো তো, এখন 500 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা না। কেন? কারণ ভাগশেষ আসছে। কোনো সংখ্যাকে যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যদি সংখ্যাটির বর্গমূল বের করতে চাও এবং ভাগ প্রক্রিয়া যদি সংখ্যাটি করো, হ্যাঁ, সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা তা যাচাই করতে চাও, তখন যদি দেখো এখানে ভাগশেষ আসছে তাহলে বুঝবা যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখানে দিবা সুতরাং অথবা যেহেতু দিয়ে দেখো, যেহেতু ভাগশেষ 25, সুতরাং 500 পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো? এটি হচ্ছে আমরা এখন কি শিখলাম? আমরা এই প্রথম পর্বে শিখলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল যাচাই করা যায় অথবা সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা তা শেখা যায়। আর এখন শিখলাম যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা এবং সংখ্যাটির কিভাবে বের করতে হয়, বর্গমূল বের করতে হয়। আচ্ছা দেখো, এখন আমরা 500কে ভাঙার পরে দেখো সবার মনে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া 500কে ভাঙার পরে তো 25 আসছে, এখন 500 পূর্ণবর্গ নয়,
এখন যদি আমরা এখন যদি পরীক্ষাতে এমন একটা সংখ্যা আসে যে এই সংখ্যাকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাঙলাম, ভাঙার পরে দেখি ভাগশেষ কিছু আসে না, ভাগশেষ শূন্য আসছে, তাহলে আমরা সংখ্যাটির কিভাবে বুঝবো যে এই সংখ্যাটির বর্গমূল কোনটা বুঝবো? হ্যাঁ, দেখো এই নিয়মে করার পরে যদি এই তো এখানে যদি যে সংখ্যাটি পাবা, এখানে তোমরা যে সংখ্যাটি পাবা সেই সংখ্যাটি হলো উক্ত সংখ্যার বর্গমূল। বুঝতে পারছো? এখানে তোমরা যে সংখ্যাটি পাবা, এই যে এখানে তোমরা যে সংখ্যাটি পাবা সেই সংখ্যাটি হলো উক্ত সংখ্যার বর্গমূল। আর সেম মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে যদি দেখো, যদি 500 জায়গায় যদি তোমাদের অন্য সংখ্যা আসতো, অন্য একটা সংখ্যা আসতো, এবং ধরো যে ওই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা, ওই পূর্ণবর্গ সংখ্যা আসলে তোমাদের যদি বলতো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমাদের কোনো সিঙ্গেল কোনো শব্দ থাকতো না, সবগুলো জোর আসতো। কিন্তু এই 500 যেহেতু পূর্ণবর্গ নয়, এই যে 500 যেহেতু পূর্ণবর্গ নয়, তাই 500 সবগুলোর জোড়া আসে নাই। বুঝতে পারছো? এখানে 5 জোড়াবিহীন হয়ে গেছে। এখন ধরো এমন একটি সংখ্যা আসে পরীক্ষাতে যেগুলোর জোড়া সবগুলাই আসছে, সেগুলোর জোড়া সবগুলাই আসছে। এখন কি করবা? ধরো সাপোজ 5-এর বদলে অনেক কিছু আসছে, এখন 5 আরেকটা হয়ে গিয়েছে, এটি কিন্তু সাপোজ তোমাদেরকে বোঝাচ্ছি। এখন তোমরা এই যে উপরের সংখ্যাটি কিভাবে বুঝবা যে এই সংখ্যাটি বর্গমূল কোনটা? হ্যাঁ, প্রত্যেকটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিবা, প্রত্যেকটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিবা। এই যে এটি একটি জোড়া, এটি একটি জোড়া, এটি একটি জোড়া। এই যে এই সংখ্যা থেকে, এই যে প্রথম জোড়া থেকে 2 নিলাম, দ্বিতীয় নাম্বার জোড়া থেকে 5 গুণ দিবা, কিন্তু দ্বিতীয় নাম্বার জোড়া থেকে 5 নিলাম, হ্যাঁ, এবং দ্বিতীয় নাম্বার জোড়া থেকে 5 নিলাম, এবং তৃতীয় নাম্বার জোড়া থেকে 5 নিলাম। বুঝতে পারছো? এখন প্রত্যেকটা জোড়া থেকে একটি করে সংখ্যা নেওয়ার পর উক্ত সংখ্যা দ্বয়কে আমরা কি করব? গুণ করব। দেখো 5 5 কত? 25, আর 25 দুগুণে কত? 50। 25 দুগুণে 50, অর্থাৎ উপরের যে পরীক্ষাতে যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটি কি এগুলো যেহেতু জোড়া আসছে, কোনোটাই যেহেতু জোড়াবিহীন হয় নাই, তাহলে 50 হচ্ছে উক্ত বর্গমূল। আবার কিন্তু তোমরা ভাববো না যে 500 বর্গমূল 50, কারণ 500 কোনো বর্গমূলই হয় না, কারণ 500 এক্সট্রা 5 ছিল। আমি তোমাদেরকে সাপোজ বুঝাইলাম যে পরীক্ষাতে যদি 500 না দেওয়া অন্য কোনো সংখ্যা থাকতো, আর সেই সংখ্যার যদি জোড়া থাকতো, আমি তোমাদের এই যে এই সাইডে যে 5টা দিলাম, এই 5টা তোমাদের বুঝাইলাম একটু উদাহরণস্বরূপ। বুঝতে পারছো তো? প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নেওয়ার পর সংখ্যাদের গুণফলই হবে উক্ত সংখ্যাটির বর্গমূল, এবং ওই উক্ত সংখ্যাটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি তোমরা এই প্রথম অধ্যায়ের 1.1-এর এই নিয়মগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী পর্বে এই নিয়মগুলো দিয়ে বাকি অঙ্কগুলো বুঝবো এবং বাকি অঙ্কগুলো করব এবং শিখব। তো ততক্ষণ আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।